বাবার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতাকে থ্রেট করতে থাকে ধীমান সেন, আর তখনই গীতা বলে খুব ভুল করছেন, থ্রেট করে আমাকে কোনো লাভ হবে না, কারণ আমি কোনোভাবেই ভয় পাচ্ছি না, বরং কালকেই তো কোর্টের ডেট আছে, কালকে কি করে আপনার মুখোশ খুলে দিতে হয় সেটা আমি সবাইকে দেখিয়ে দেব। উচিত শিক্ষা পাবেন আপনি, উচিত শিক্ষা। ধীমান সেন বলে তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো, যখন তখন পুড়ে একেবারে ছারখার হয়ে যাবে। গীতা তখন বলে আগুন? তুমি নিজেকে আগুন বলে ভাবছো ধীমান সেন? একদমই না, আগুন হলো একটা পবিত্র জিনিস, তাই আগুন নিজেকে ভেবো না। আমি কি করে তোমার পর্দাফাশ করি সেটাই দেখতে থাকুন। এরপর দিয়ে গীতা তো চলে যায়। তখনই ধীমান সেন ভজন মিত্তিরকে ইনস্ট্রাকশন দেয় আর বলে ভজন ওকে শেষ করে দাও। ও যখন এইভাবে বুঝতে চাইছে না, তখন আর একটা মাত্রই অপশান আছে, আর সেই অপশানটাই এবারে কাজে লাগাতে হবে। ভজন তখন বলে ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে, আপনি যেমন যেমন বলবেন তেমনভাবে ওই গীতাকে জব্দ করব। বলছিলাম তাহলে কি একবার অগ্নিজিৎ মুখার্জির সাথে এই ব্যাপারে আলোচনা করে নেব? ধীমান সেন বলে তোমায় যেটা বললাম তুমি আগে সেটা করো, যেভাবেই পারো না কেন গীতাকে শেষ করে দাও। এর মধ্যে গীতা যখন বাড়িতে আসে ঠিক তখনই চলে এসেছে স্বস্তিক আসতেই গীতা ভয় পেয়ে যায়। আসলে স্বস্তিক পেছন থেকে এমনভাবে এসেছে, গীতা তখন ভাবে অন্য কেউ হয়তো এসেছে। এরপর স্বস্তিক বলে আরে তুমি আমাকে মারতে যাচ্ছ? এর মধ্যেই গীতা বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। এর মধ্যেই স্বস্তিক বলে জানেন তো, আমি অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি ম্যাডাম, কবে আপনি বাড়িতে যাবেন? এর মধ্যেই গীতা বলে যতক্ষণ না মেহেককে সুবিচার পাইয়ে দিচ্ছি, অগ্নিজিৎ মুখার্জির কষ্ট কমাচ্ছি, ততক্ষণ আমি মুখার্জি বাড়িতে যেতে পারবো না। স্বস্তিকবাবু আপনি এখানে এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কত দিন পর আপনাকে চোখের সামনে থেকে এভাবে দেখছি। স্বস্তিক তখন বলে আমাকে যে আসতেই হতো গীতা, আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার একদমই কিছু ভালো লাগে না, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। এরপরেই গীতা বলে আমিও তো চাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এই কেসটার সলিউশন করতে চাইছি। এর মধ্যেই স্বস্তিক তখন বলে আমার না তোমাকে নিয়ে খুব ভয় লাগে, মাঝে মধ্যেই ভাবি তোমার শত্রু যেভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাকে যদি কেউ শেষ করে দেয় তখন কি হবে আমার? গীতা বলে কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি ঠিক প্রোটেকশন দেব নিজেকে। এর মধ্যেই একজন গুন্ডা চলে আসে আর গীতার ওপরে গুলি চালাতে চায়। স্বস্তিক গীতাকে সরিয়ে দেয়, আর এরপরেই গীতা বুঝতে পারে কেউ একটা গুলি করে। গীতা তার পেছনে যেতে চাইলেও পারে না, কারণ সে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে যায়। স্বস্তিক তখন বলে গীতা তুমি ঠিক আছো তো? গীতা বলে আমি তো ঠিক আছি, কিন্তু আবারও একটা কথা প্রমাণ হয়ে গেল, যখনই আমার প্রাণ সংশয় থাকবে ঠিক তখনই তুমি এসে আমাকে বাঁচিয়ে দেবে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। স্বস্তিক তখন বলে আমাকে তো আসতেই হতো, আমাকে তো তোমার সাথে থাকতেই হতো, তুমি যে আমার স্ত্রী, আর খুব তাড়াতাড়ি আমি চাই তুমি এই কেসটার সলিউশন করো। এর মধ্যেই ধীমান সেনকে ফোন করেছে গীতা আর বলে কি ব্যাপার ধীমান সেন, আরে যাদেরকে পাঠাচ্ছেন না তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাবেন, তারা তো কিছুই করতে পারছে না, তাদের পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না। আমি ঠিক কি বলতে চলেছি আপনি বুঝতে পারছেন তো ধীমান সেন? এরপরেই ধীমান সেন বলে বাড়াবাড়ি করছো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তোমাকে বারবার করে বলছি এই কেসটা থেকে সরে যাও, তুমি কেন সরতে চাইছো না এই কেসটা থেকে? তখনই গীতা বলে আমি তো এত তাড়াতাড়ি এই কেসটা থেকে সরবো না, এই কেস থেকে আমাকে সরানো যাবে না, আমি অনেক কিছুই করতে পারি, আর সেই ক্ষমতাটা আমি খুব ভালোভাবেই দেখিয়ে দেব। এর মধ্যেই ধীমান সেন কথা বলতে থাকে গীতার সাথে। গীতা উল্টে বলে দেয় আমাকে এইভাবে আপনি জব্দ করতে পারবেন না, এর একটা উচিত শাস্তি তো আপনাকে দিয়ে তবেই ছাড়ব। তার মধ্যেই ধীমান সেন ফোনটা কেটে দেয়। এর মধ্যেই বলতে থাকে যে আমি ওকে ছাড়বো না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ধীমান সেন চলে যায় কিরণকান্তিবাবুর বাড়িতে, সেখানে গিয়ে সব কথা জানায় আর বলে এই মেয়েটা দিন দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, কিচ্ছু করে উঠতে পারছি না, যদি কিছু করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু কি করব। এরপরে কিরণকান্তিবাবু বলে কৃপানের কাছ থেকে বুদ্ধি নিয়ে কিছু হবে না, ও তো বাচ্চা, ও বাচ্চাদের মতোই বুদ্ধি দেবে। আমি বলছি গীতা সব থেকে যাকে বেশি ভালোবাসে তাকে যদি কোনোভাবে আঘাত করা যায় তবেই গীতাকে জব্দ করা সম্ভব হবে, না হলে না। এরপরেই ধীমান সেন বলে কিন্তু গীতা কাকে সব থেকে বেশি ভালোবাসে? এরপরই কৃপান বলে আছে ওই যে গণেশ গাঙ্গুলি, গীতার বাবা।
ধীমান সেন বলে, তাহলে তো এবারে ওর বাবাকে জব্দ করতে হবে। ওর বাবাকে জব্দ করতে পারলেই ও জব্দ হয়ে যাবে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কিন্তু ওর বাবাকে কোথায় পাবো? কৃপান তখন বলে, ওই বস্তিতেই থাকে, কাজ বাজ তো কিছু করে না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, তাই ওনাকে অবশ্যই তুমি পেয়ে যাবে। ধীমান সেন বলে, ঠিক আছে, এবারে যা করার আমাকেই করতে হবে। এর মধ্যেই গণেশা উকিল তো চায়ের দোকানে বসে চা খেতে থাকে, খবরের কাগজ পড়তে থাকে। ঠিক তখনই চলে গেছে কিরণকান্তি, কৃপান আর ধীমান সেন। কিরণকান্তিবাবু বলে, এই হলো সেই লয়ার যে কিনা জালিয়াতি করে কেস জিততো। আপনারা চেনেন এনাকে? এনার নাম হচ্ছে গণেশ গাঙ্গুলি ওরফে গণেশা উকিল। কি গণেশা উকিল, আমি ঠিক বললাম তো? গণেশ উকিল বলে, কি চাই আপনাদেরকে? আপনারা এখানে কেন এসেছেন? এরপরে কৃপান বলে, এসেছি তো অনেক কাজে। আপনার মেয়ে আমাকে ঠিকভাবে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না, আর আমিও তাই ভাবলাম আপনাকেও ঠিক মতন বাঁচতে দেব না। যা যা করার দরকার সবটাই করব। এর মধ্যেই লিকারদা পদ্মকে ডাকতে শুরু করে। পদ্ম তো চলে আসে, কিন্তু পদ্ম উকিল দিদিকে খবর দিতে পারে না। তার আগেই পদ্মর মাথায় সবাই বন্দুক ধরে গণেশা উকিলকে মারধর দিতে থাকে। এরপর গণেশা উকিল বলে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। গণেশা উকিলের গলায় একটা বেল্ট ঝুলিয়ে দেয় আর বলে, এবার থেকে এই বেল্টের কথা সারা জীবন মনে রাখবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। কিরণকান্তি বলে, আমি হলাম জমিদারের বংশধর, বুঝতে পেরেছেন? আমার কাছে প্রচুর টাকা আছে, আর আমি সেই টাকা দিয়ে সব কিছু কিনে নিতে পারি। আমার ছেলেকে কোর্টে তোলা হয়েছিল, তাই না? আপনার মেয়ে আমার ছেলেকে কোর্টে তুলেছে, এর শাস্তি আপনার মেয়ে তো পাবেই, আর আপনাকেও দেওয়া হবে কঠিনতর শাস্তি, যেই শাস্তি খুব ভয়ানক। এর মধ্যেই গণেশা উকিলকে রাস্তার মধ্যে ফেলে মারতে শুরু করে কৃপানরা, যা দেখার পর বস্তিবাসীরা সবাই চুপ হয়ে গেছে, কেউ আর কোনো কথা বলতে পারছে না। তার মধ্যেই কৃপান বলে, এবার থেকে আপনার মেয়েকে সাবধান করে দেবেন, ও আমাদের কেস নিয়ে যেন বেশি মাথা না ঘামায়, তাহলে তার ফল কি হতে পারে সেটা তো আপনি নিজের চোখেই দেখতে পেলেন। এরপরেই সবাই তো থ মেরে রয়েছে, ওরাও চলে যায়। আর ঠিক তখনই চলে এসেছে গীতা এসে এত লোকজনকে দেখে একটু অবাক হয়ে যায়। এরপর যখন তার বাবাকে দেখতে পায়, পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে আর বলে, কে করলো এটা? কে করেছে? আমার বাবার গলায় কে বেল্ট লাগিয়েছে? আমি জানতে চাই। এরপরে কেউ আর কোনো কথা বলছে না, শুধু পদ্ম বলে, উকিল দিদি, কেউ বলবেও না কে এই কাজটা করেছে। আমি বলছি, শোনো, তুমি আর ওকালতি করবে না, তুমি আর কোর্টে যাবে না, কিছুতেই না। এরপরে গীতা বলে, কোর্টে তো আমি যাবই, আর আমার বাবার যে এই অবস্থা করেছে তাকে কিভাবে চরম থেকে চরমতর শাস্তি দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, যে বা যারা তোমার এই অবস্থা করেছে একজনকেও ছাড়বো না, কঠিন শাস্তি তারা পাবেই পাবে। এরপর গণেশা উকিল খুবই ভেঙে পড়েছে। গীতা তার বাবার পাশে রয়েছে, এটাই বারবার বোঝাতে থাকে।